গাড়ি চালাই নাই স্যার, এখন কি করবো স্যার, আমার মরা ছাড়া বুদ্ধি নাই স্যার। সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে 2011 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি দেশের ক্যাপ্টেনকে রিকশায় করে আনা হয়েছিল, যার মাধ্যমে রিকশা শুধু আমাদের ঐতিহ্যের পরিচয় দেয়নি, বরং একটি বড় ইভেন্টে বাংলাদেশের শৈল্পিক ও সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরা হয়েছিল। প্রায় 100 বছর ধরে বাংলাদেশের মানুষের যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার হওয়া রিকশা শুধু যানবাহনই নয়, রিকশা বর্তমানে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তবে এই দীর্ঘ সময়ের মধ্যে রিকশার স্ট্রাকচারাল ডিজাইনে তেমন কোনো পরিবর্তন না আসলেও 2007 সালের দিকে বাংলাদেশের মার্কেটে এন্ট্রি করে ইলেকট্রিক 3 হুইলার, যা অনেকটা সিএনজির অল্টারনেটিভ হলেও কয়েক বছরের মধ্যে দেশের রিকশার গ্যারেজগুলোতে প্যাডেল রিকশার বডিতে ইলেকট্রিক মোটর এবং ব্যাটারি যুক্ত করে তৈরি করা হয় একটি সস্তা ইলেকট্রিক অটোরিকশা, যার কোনো বৈধতা না থাকলেও খুব অল্প সময়ে সারা দেশের রুরাল ও সাব আরবান এলাকায়, এমনকি ঢাকা সহ দেশের কিছু বড় শহরের অলিগলিতে চলতে শুরু করে। তো সাম্প্রতিক সময়ে অবৈধ এই ইলেকট্রিক রিকশা দেশের প্রায় সব মূল সড়ক ও হাইওয়েতে অবাধে চলাফেরা করছে। শুধু তাই নয়, চালকদের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার ও যানজটের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই রিকশা। Instead of working alone, don't we have a better chance of generating limitless energy when we work together? At SABIC, we believe the chemistry between people is the chemistry that matters. SABIC. বাংলাদেশের রিকশার ইতিহাস 100 বছরের বেশি সময়ের, যা শুরুটা হয়েছিল হাত গাড়ি বা টানার রিকশার মাধ্যমে। তবে জাপানে এই হাত গাড়ি রিকশার সামনের অংশে সাইকেলের ফ্রেম যুক্ত করে বর্তমান প্যাডেল রিকশা তৈরি করা হতো, যা একটা সময় নারায়ণগঞ্জ ও নেত্রকোনায় কিছু ইউরোপিয়ান পাট ব্যবসায়ীরা নিজেদের ব্যবহারের জন্য নিয়ে আসে। টানা রিকশা থেকে কম শ্রম ও সময়ে গন্তব্যে যাওয়ার সম্ভব হয়, খুব দ্রুতই এই প্যাডেল রিকশা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করা শুরু হয়। একটা সময় এই প্যাডেল রিকশা হাত গাড়ি বা টানা রিকশাকে সম্পূর্ণ রিপ্লেস করে দেয়, যার ফলে বাংলাদেশের রাস্তায় টানা রিকশা দেখা না গেলেও আজও ভারতের কলকাতার কিছু রাস্তায় এই ঐতিহ্যবাহী হাত গাড়ি রিকশার দেখা মেলে। সময়ের সাথে প্যাডেল রিকশা হয়ে ওঠে বাংলাদেশের মানুষের স্বল্প দূরত্বে যাতায়াতের অন্যতম মাধ্যম। দি ডেইলি স্টারের প্রকাশিত 2024 সালের 17 মের একটি প্রতিবেদন থেকে জানা যায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট নিবন্ধিত রিকশার পরিমাণ 30,162টি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1,90,000 নিবন্ধিত রিকশা আছে, তবে বাস্তবে এই সংখ্যা অনেক বেশি। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় যে ঢাকায় নিবন্ধিত ও অনিবন্ধিত রিকশার সংখ্যা প্রায় 11 লক্ষ। বাংলাদেশের প্রেক্ষাপটে রিকশা কেবল একটি পরিবহন মাধ্যমই নয়, এটি একটি বিশাল জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের প্রধান উৎস। রিকশা চালানো, তৈরি করা, মেরামত করা এবং এর মালিকানা কয়েক লক্ষ মানুষের আয়ের একমাত্র উৎস। ইনফ্যাক্ট রিকশা এবং রিকশা চিত্রকে ইউনেস্কো কর্তৃক ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের 2019 সালের প্রকাশিত স্টাডি অফ রিকশা পুলার্স ইন ঢাকা সিটি শীর্ষক একটি প্রতিবেদন থেকে জানা যায় রিকশা প্রতি বছর বাংলাদেশের ইকোনমিতে প্রায় 3,74,000 কোটি টাকা কন্ট্রিবিউট করছে। বাংলাদেশের প্রচলিত প্যাডেল রিকশা প্রায় 100 বছর ধরে একই ডিজাইনেই চলে আসছিল। তবে এই চিত্রে ব্যাপক পরিবর্তন আসে ব্যাটারি চালিত রিকশা আমদানি শুরু হওয়ার মাধ্যমে। দি ডেইলি স্টারের প্রকাশিত 2024 সালে সেপ্টেম্বরের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় 2007 সালের প্রথম চায়না থেকে 6 সিটারের ব্যাটারি চালিত একটি ভেহিকেল বাংলাদেশে ইম্পোর্ট শুরু হয়, যা 3 চাকা হওয়ার কারণে অটোরিকশা নামে প্রচলিত হতে থাকে। 2009-10 সালের দিক থেকে বাংলাদেশের রুরাল এবং সেমি আরবান এরিয়াগুলোতে অটোরিকশা ব্যাপক জনপ্রিয়তা পায়। ট্রেডিশনাল রিকশার তুলনায় কম সময় এবং শ্রমে যাতায়াত করতে পারায় বেশ দ্রুত অটোরিকশাটি দেশে জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে বিদ্যুৎ রুরাল এরিয়াগুলোতে অনেক বেশি ইজিলি অ্যাক্সেসিবল হওয়ায় খুব অল্প সময়ে ইলেকট্রিক অটোরিকশা গ্রামাঞ্চলে সিএনজিকে রিপ্লেস করে অনেক দ্রুত বাড়তে থাকে। এমনকি এই অটোরিকশা জনপ্রিয় হওয়ার সাথে সাথে বেশ কিছু অটোরিকশা রিপেয়ারিং শপ বাংলাদেশে তৈরি হয়, আর এই রিপেয়ারিং শপগুলোই ট্রেডিশনাল প্যাডেল রিকশার বডিতে অটোরিকশার মোটর এবং ব্যাটারি লাগিয়ে একটি মডিফাইড রিকশার প্রচলন শুরু করে, যা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হলেও খুব কম খরচেই তৈরি করে নেওয়া যেত, যার ফলে অনেক দ্রুত এই অটোরিকশার ভ্যারিয়েন্টটি জনপ্রিয় হয়ে ওঠে। ইনফ্যাক্ট বিগত কয়েক বছরে ঢাকা সহ বিভিন্ন বড় শহরে অলিগলিতে এই অটোরিকশাগুলো চলতে দেখা গেল তা কখনোই মেইন রোডে চলতে পারত না। কিন্তু প্রতিবন্ধী রিকশা চালকদের জন্য সীমিত আকারে মেইন রোডে চলার পারমিশন থাকলেও তার সংখ্যা ছিল খুবই কম।
Instead of working alone, don't we have a better chance of generating limitless energy when we work together? At SABIC, we believe the chemistry between people is the chemistry that matters. SABIC. 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর আইন শৃঙ্খলার শূন্যতায় ঢাকার প্রধান সড়কে অটোরিকশা অবাধে চলাচল শুরু করে, আর খুব দ্রুতই এটি ঢাকা ও অন্য শহরগুলোতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। কিন্তু অদক্ষ চালক, দুর্বল ব্রেক, অনিরাপদ ডিজাইন ও কাঠামোর কারণে এসব ব্যাটারি চালিত রিকশা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। চালকদের বেপরোয়া ড্রাইভিং ও ট্রাফিক আইন ভাঙার প্রবণতায় যানজট আরও বেড়েছে, এমনকি ফ্লাইওভারে চলছে এসব রিকশা। এসব কারণে রাজধানীর সহ বিভিন্ন এলাকায় বারবার অটোরিকশা নিষিদ্ধের দাবি উঠছে। অপরদিকে চালকরাও মেইন রোডে চলাচলের দাবিতে একাধিকবার আন্দোলন করেছে। ফলে দেশের অনেকের কাছেই এখন অটোরিকশা বর্তমানে এক দুর্ভোগের নাম। তবে চায়না ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন শহরে মোটরচালিত রিকশা বিভিন্ন নামে নিয়মিত চলছে। চীনে সান লুনচে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় টুকটুক, ইন্দোনেশিয়া ও তানজানিয়ায় বাজাজ, ফিলিপিন্সে ট্রাইসাইকেল, এসব মোটরচালিত ইলেকট্রিক রিকশা এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রিয়। এসব দেশে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য এটি একটি সাশ্রয়ী ও সুবিধাজনক মাধ্যম হলেও বাংলাদেশে কেন অটোরিকশা এতটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশের বেশিরভাগ মোটরচালিত রিকশায় 600 ওয়াট থেকে 1200 ওয়াটের ইলেকট্রিক মোটর এবং 4টি বা 5টি 12 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। অটোরিকশার এই ব্যাটারিগুলো ফুল চার্জ হতে 6 থেকে 10 ঘন্টা সময় নেয় এবং একবার চার্জে 80 থেকে 120 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তবে ব্যাটারির সংখ্যা, ধরন, মোটরের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে এই সংখ্যা কম বেশি হতে পারে। রিসেন্টলি অটোরিকশায় স্বল্প পরিসরের লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার শুরু হয়েছে, যা রিকশার পাওয়ার ও ক্যাপাসিটি আরও বাড়াতে সক্ষম। অটোরিকশার বৈশিষ্ট্য ও ফিচারের উপর ভিত্তি করে দেশে তৈরি স্টিল ফ্রেমের বডিতে তৈরি রিকশার মূল্য প্রায় 65,000 থেকে 70,000 টাকা। স্টিল ফ্রেমে বেটার হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমে ফোম দিয়ে প্রোটেক্টেড রিকশার দাম ফিচার ভেদে 80,000 থেকে 1,50,000 টাকা হয়ে থাকে। অন্যদিকে সরাসরি চায়না থেকে আমদানি করা অটোরিকশার দাম ক্যাপাসিটি ভেদে 4 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে প্যাডেল রিকশার ফ্রেমে মোটর এবং ব্যাটারি লাগিয়ে মডিফাইড রিকশা এর থেকেও অনেক কম দামে পাওয়া যায়। অটোরিকশার ধরন ও ক্যাপাসিটির উপর ভিত্তি করে চালকদের প্রতিদিন 350 থেকে 500 টাকা পর্যন্ত জমা দিতে হয়, যেখানে প্যাডেল রিকশার ক্ষেত্রে এই জমা 150 থেকে 200 টাকার মধ্যে থাকে। জমার পরিমাণ বেশি হলেও চালকদের মধ্যে অটোরিকশার চাহিদা তুলনামূলকভাবে বেশি। কারণটা খুবই স্বাভাবিক, এতে শারীরিক পরিশ্রম কম হয় এবং দিনে বেশি যাত্রী পরিবহন করা যায়। ফলে চালকেরা বেশি ট্রিপ দিয়ে বেশি আয়ের সুযোগ পায়। বিশেষ করে মেইন রোডে চলাচলের সুযোগ পেলে তারা বড় ট্রিপ পায়, যাতে কম ট্রিপে বেশি আয় সম্ভব হয়। পাশাপাশি অটোরিকশা একই দূরত্ব কম সময়ে পার করতে পারে, যার কারণে বেশি সংখ্যক যাত্রী পরিবহন ও অধিক ইনকামের সুযোগ তৈরি হয়। এই সব সুবিধার কারণে চালকেরা সহজে অটোরিকশা চালানো থেকে সরে আসতে চায় না এবং বারবার প্রধান সড়কে চালানোর দাবিতে আন্দোলনে নামে। তবে অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা এসব যানবাহন রাজধানীতে যানজট, ট্রাফিক, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। একই সঙ্গে নিরাপত্তা, বিদ্যুৎ অপচয় ও পরিবেশগত ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়ছে, যার ফলে সাম্প্রতিক সময়ে অটোরিকশার বন্ধের দাবি আরও জোরালো হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কথা উঠলেও বাস্তবে দেশের চলাচলকারী অটোরিকশাগুলোতে মূলত 2টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটি হচ্ছে ট্রেডিশনাল প্যাডেল রিকশার বডিতে মোটর ও ব্যাটারি লাগিয়ে তৈরি করা কনভার্টেড বা আনসেফ অটোরিকশা, আরেকটি হচ্ছে কারখানায় বিশেষভাবে তৈরি সেফ অটোরিকশা। কনভার্টেড রিকশাগুলোর ডিজাইন, ব্রেকিং সিস্টেম ও কাঠামো কখনোই 30 থেকে 40 কিলোমিটার গতিতে চলার জন্য উপযোগী নয়। তবুও সেগুলোতে চালকদের এমন গতিতে চালাতে দেখা যায় যা দুর্ঘটনার বড় কারণ। বিপরীতে সেফ অটোরিকশাগুলোতে থাকে চওড়া চাকা, হাইড্রোলিক ডিস্ক ব্রেক, হেডলাইট, ইন্ডিকেটর ও স্ট্রং ফ্রেম, ফলে সেগুলো তুলনামূলক অনেক নিরাপদ। কিন্তু বর্তমানে যখন মেইন রোড থেকে অটোরিকশার অপসারণ বা নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন কোনো যাচাই বাছাই ছাড়াই সেফ আনসেফ সব রিকশাই একসঙ্গে জব্দ করা হচ্ছে, যা নতুন করে বিতর্ক তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়ায়, ইলেকট্রিক ট্রাই হুইলার অনেক জনপ্রিয়, যেগুলো নির্দিষ্ট গাইডলাইন মেনে নির্মাণ ও পরিচালনা করা হয়। যাত্রী পরিবহনের পাশাপাশি এগুলো লাইট গুডস ট্রান্সপোর্টের জন্য ছোট পিকআপ ট্রাকের বিকল্প হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এমনকি ঢাকার প্রচলিত সিএনজি রিকশার মতো লুক ও আরও ভালো পারফরমেন্স সহ 3 হুইলার এখন বিভিন্ন ব্র্যান্ড বাজারে এনেছে। জ্বালানি বা গ্যাস চালিত যানবাহনের তুলনায় এগুলো বেশ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব, তাই এখনকার দিনে এগুলোকে একটি এফিশিয়েন্ট সলিউশন হিসেবে ধরা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক শহরে স্বল্প দূরত্বে যাতায়াত ও মালামাল পরিবহনে এই ইভিগুলো ব্যবহৃত হয়।
তবে এসব শহরে এই যানবাহনের জন্য নির্দিষ্ট নিয়ম, লাইসেন্সিং ব্যবস্থা ও সেফটি স্ট্যান্ডার্ড ঠিক করে রাখা হয়েছে, ফলে ব্যবহারের ঝুঁকি অনেক কম। অন্যদিকে বাংলাদেশের মার্কেটে ইলেকট্রিক অটোর আসার প্রায় 1.5 দশক পার হলেও এই লম্বা সময়ের মধ্যে সরকার কোনো প্রকার নীতিমালা বা গাইডলাইন, ড্রাইভারদের লাইসেন্সিং ব্যবস্থা, ভেহিকেলের ফিটনেস স্ট্যান্ডার্ড কোনো কিছুই তৈরি করতে পারেনি। ফলে অবাধে যে কোনো অটোরিকশা দেশের বিভিন্ন প্রধান সড়কগুলোতে চলাচল করতে দেখা যায়, যেতে বিভিন্ন দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। তবে এই সমস্যার জন্য চালকদের থেকে দেশে প্রচলিত আইন এবং গত 1.5 দশকেও একটি প্রপার গাইডলাইন তৈরি করতে না পারাই মূলত দায়ী, যার ফলে পুরো বিশ্ব যেখানে ইলেকট্রিক ভেহিকেলের দিকে শিফট করছে, সেখানে বাংলাদেশে ইলেকট্রিক 3 হুইলার নিষিদ্ধের দাবি উঠতে দেখা যায়। বর্তমানে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে তেল বা গ্যাস চালিত যানবাহনের বদলে ইলেকট্রিক ভেহিকেলে শিফট হচ্ছে। বাংলাদেশে ইভিতে বিদ্যুৎ অপচয়ের অভিযোগ থাকলেও দেশে যে পরিমাণ তেল ও এলএনজি আমদানি হয় তার তুলনায় ইভি অনেক বেশি সাশ্রয়ী এবং পরিবেশে কম ক্ষতিকর। দেশের গ্রামীণ এলাকায় গ্যাস বা জ্বালানির তুলনায় ইলেকট্রিসিটি বেশি সহজলভ্য হয়, সেসব অঞ্চলে ইলেকট্রিক 3 হুইলার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে শহরের সিএনজি 3 হুইলার থাকলেও গ্যাস সংকটে চালকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, যেখানে চাইনিজ ইলেকট্রিক 3 হুইলার সহজেই বিকল্প হতে পারে। এমনকি বাংলাদেশে অন্যতম প্রচলিত সিএনজির ব্র্যান্ড বাজাজের সিএনজির ইলেকট্রিক ভার্সনও ভারতের মার্কেটে বর্তমানে অ্যাভেলেবল। লাইট ট্রান্সপোর্টের জন্য এই 3 হুইলারগুলো ভ্যান বা ছোট পিকআপের বিকল্প হতে পারে। আর ভালো ডিজাইন, মোটা টায়ার ও উন্নত ব্রেকিং সিস্টেম সহ ইভি রিক্সা হতে পারে প্যাডেল রিক্সার একটি কার্যকর রিপ্লেসমেন্ট। প্রায় 100 বছর ধরে চলা একই মডেলের রিক্সার তুলনায় এটি একটি আধুনিক ও দরকারি আপডেট। যদিও বুয়েটের ইঞ্জিনিয়াররা নিরাপদ রিক্সা ডিজাইন করেছে, তবু চীনের অনেক ব্র্যান্ড আরও নিরাপদ ও শক্তিশালী ইভি রিক্সা বাজারে এনেছে। এসব চাইনিজ মডেল যদি দেশীয় উৎপাদন করা যায়, তাহলে সেফ রিক্সার অ্যাক্সেস বাড়বে এবং আনসেফ রিক্সা দ্রুত রিপ্লেস করা সম্ভব হবে। ঢাকা সহ সারা দেশে অটোরিকশার কার্যকর ব্যবস্থাপনার জন্য প্রপার গাইডলাইন ও লাইসেন্সিং সিস্টেম চালু করা জরুরি। চালকদের ড্রাইভিং লাইসেন্স ও ভেহিকেলের রেজিস্ট্রেশন নিশ্চিত করলে নিরাপত্তা ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি লিথিয়াম আয়ন ব্যাটারির মতো পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার বাড়ানো এবং অনিরাপদ পুরনো রিক্সাগুলো ধাপে ধাপে বন্ধ করে চালকদের প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সচেতনতা বাড়ানো গেলে রিক্সা চালকদের আয় যেমন বজায় থাকবে, তেমনি যাত্রীরা দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে। এতে দুপক্ষই উপকৃত হবে।